ঘড়িতে সময় দুপুর 12টা। নরম রোদ জানলা বেয়ে ঢুকে পড়েছে ঘরের ভেতর। সাদা পর্দায় পড়ে রোদের ছায়া যেন জল রঙে আঁকা কোনো ছবি। ঘরের ভেতরে এক অপূর্ব শান্তিময়তা। সুমু ধীরে ধীরে চোখ মেলে তাকালো। একটু তাড়াহুড়ো নেই তার চোখে মুখে। জ্বরটা অনেকটাই কমে গেছে, কিন্তু শরীরটা এখনও একটু দুর্বল। সে অনুভব করলো পাশে একটা উষ্ণতা। শেহরাজ তার পাশে শুয়ে আছে, চোখ বন্ধ, গভীর নিদ্রায়, মুখে প্রশান্তির ছায়া। সুমুর হাতটা অসাবধানে ছুঁয়ে যায় শেহরাজের কাঁধ। শেহরাজ চোখ মেলে তাকালো, হালকা হেসে বলল, ঘুম ভেঙেছে সুইটহার্ট? সুমু কিছু বলল না, শুধু চেয়ে রইল তার খান সাহেবের দিকে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। ঘরের এক কোণে রাখা ফুলদানিতে সাদা টিউলিপগুলো যেন আজ একটু বেশি সজীব। শেহরাজ সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আলহামদুলিল্লাহ, আর জ্বর নেই। এখন শুধু আমার স্পেশাল ডিএনএ মেডিসিন আর ডার্ক রোম্যান্সের দরকার, তাহলে এই দুর্বলতাও কেটে যাবে। সুমু হালকা হাসল। শেহরাজ চাদরটা টেনে সুমুকে আরেকটু কাছে টেনে নিল। পুরো পৃথিবী যেন থেমে গেল। শুধু এই ঘরটায় জেগে আছে ভালোবাসার শান্তি এবং দুজনার নিঃশব্দ মুগ্ধতায়, যারা শুধু একে অপরের মধ্যে নিজেদের অস্তিত্ব আর বেঁচে থাকার কারণ খুঁজে পায়। সুমু ক্ষণিকের জন্য চোখ বন্ধ করে আবারও ধীরে ধীরে চোখ মেলে তাকায়। পাশে শুয়ে থাকা প্রিয় মানুষটিকে দেখে একটা প্রশান্তি খেলে তার চোখে। হালকা গড়া ভারী করে সুমু বলে, আপনি আজ অফিসে যাবেন না? শেহরাজ চোখ বন্ধ করে জবাব দেয়, না, অফিসের কাজ সামলানোর মতো লোক অনেক আছে। সে চোখ খোলে, এক দৃষ্টিতে সুমুর দিকে তাকিয়ে বলে, কিন্তু আমার বউকে সামলানোর জন্য তো একমাত্র আমি আছি, তাই আজ আমি তাকেই সামলাবো। সুমুর গাল লাল হয়ে ওঠে একটু, চোখ নামিয়ে ফেলে সে। তারপর দুজনেই একসাথে উঠে বসে। শেহরাজ উঠে সুমুর ওড়নাটা তুলে দেয় তার কাঁধে। চলো ফ্রেশ হয়ে নেই দুজন, এরপর আমি নিজে কিচেনে গিয়ে তোমার জন্য কিছু বানাবো। আপনি রান্না করবেন? শেহরাজ হেসে বলে, হ্যাঁ, আমার পাগলিটা অসুস্থ, আমার উচিত তার সব রকমের সেবা যত্ন করা। এই বলে শেহরাজ বেড থেকে নেমে দাঁড়ায়, হাত বাড়িয়ে সুমুকে পাজা কোলে তুলে নেয়। আরে খান সাহেব, কি করছেন? নামান আমাকে, আমি এইটুকু হেঁটে যেতে পারবো। না, তুমি এখনো দুর্বল, হাঁটলে মাথা ঘুরে পড়ে যাবে। সুমু আর কোনো কথাই বলে না। শেহরাজ হাঁটতে শুরু করে ওয়াশরুমের দিকে। নরম আলো আর নিঃশব্দ দুপুর সাক্ষী হয়ে থাকে তাদের একান্ত ভালোবাসার আর শেহরাজের ছোট্ট ছোট্ট যত্নের। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ধীরে ধীরে বের হচ্ছিল সুমু। মাথাটা একটু ভার লাগছিল ঠিকই, তবে সে পাত্তা দেয়নি। পরনে শেহরাজের সাদা শার্ট, সুমুর উন্মুক্ত পায়ের হাঁটুর কিছুটা ওপর পর্যন্ত ঢেকে গেছে শার্টের কাপড়ে। সুমু একবার নিজের পায়ের দিকে তাকালো। শেহরাজ দাঁড়িয়ে থাকতে বলেছে তাকে, তবুও সুমু ওয়াশরুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। পা বাড়াতেই হঠাৎ ঘরের আলোটা ঘোলাটে হয়ে উঠল চোখে। মুহূর্তের মধ্যে শরীরটা কেঁপে উঠল, হেলে পড়ে যেতে নিল সে। ঠিক তখনই শেহরাজ সুমুকে জড়িয়ে ধরল। সুইটহার্ট, ঠিক আছো তুমি? শেহরাজের কণ্ঠে আতঙ্ক। সুমু ওপর নিচ মাথা ঝাঁকালো। শেহরাজ রাগী স্বরে বলল, ফাঁকামি না করলে চলে না, তাই না? সুমু চোখ বন্ধ অবস্থায় আলতো হেসে শেহরাজকে জড়িয়ে ধরল। শেহরাজ কোলে তুলে নিল সুমুকে। সুমু দু পা দিয়ে শেহরাজের কোমর আর দু হাত দিয়ে শেহরাজের গলা জড়িয়ে ধরে শেহরাজের কাঁধে চোখ বন্ধ করে মাথা রাখল। সুমুকে কোলে রেখে ফ্রেশ হয়ে নিল শেহরাজ। ওয়াশরুম থেকে বেরিয়ে সুমুকে বেডের ওপর বসিয়ে দিল। সুমুর দু পা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল। হাত দিয়ে সুমুর চুলগুলো কানের পাশে সরিয়ে দিয়ে বলল, তুমি রুমে বসো, আমি এখনই খাবার নিয়ে আসছি। সুমু চুপচাপ বসে রইল। ঠিক তখনই রুমের দরজায় নক পড়ল। শেহরাজ কপাল কুঁচকে তাকায়, তারপর এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছেন অনন্যা খাতুন। তার মুখে জড়ানো একরকম অপরাধবোধ। সঙ্গে দুজন সার্ভেন্ট, একজনের হাতে সিলভার ট্রে ভর্তি ফল, আরেকজনের ট্রেতে নানান রকমের খাবার, খিচুড়ি, মুরগির ঝোল, টক দই, গরম গরম রুটি। শেহরাজ এক মুহূর্ত তাকিয়ে রইল তার মায়ের চোখের দিকে। তুমি এখানে?
অনন্যা খাতুন ঠান্ডা গলায় বললেন, আমার ছেলের বউ অসুস্থ, তাই ভাবলাম খাবার নিয়ে আসি আর ছেলের বউকে একটু দেখেও আসি। শেহরাজ অবাক হয়। দরজা থেকে সরে দাঁড়ায় সে। এসো। রুমের ভেতর পায়ের ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে থাকা সুমু ওড়না দিয়ে মাথা ঢেকে ভদ্রভাবে বসে। পরনে শেহরাজের শার্ট বলে তার মধ্যে জড়ানো লজ্জা আর একরাশ দ্বিধা কাজ করে। সুমু মাথা নিচু করে অনন্যা খাতুনকে সালাম জানায়। অনন্যা খাতুন এক ঝলক তাকিয়ে দেখে মেয়েটাকে। সাদাসিধে, অসুস্থ কিন্তু শান্ত। তারপর খাবার রাখার নির্দেশ দেন সার্ভেন্টদের, আর রুমটা নিস্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। সার্ভেন্ট দুজন খাবারের ট্রে রেখে মাথা নিচু করে চলে যায়। অনন্যা খাতুন শেহরাজের হাত ধরে রুমের বাইরে টেনে আনে। শেহরাজ ভ্রুকুচকে বলে, হসপিটাল থেকে ফিরলে কখন? অনন্যা খাতুন শেহরাজের দিকে তাকিয়ে বলে, অনেকক্ষণ আগে এসে তোমাদের জন্য রান্না করেছি, কিন্তু তুমি কি মানুষ আছো? আর এখন পর্যন্ত আরিয়ানকে দেখতে গেলে না। আরিয়ানের অবস্থা খুব খারাপ। কিভাবে মেরেছো ওকে? ওই একটা মেয়ের জন্য তোমার মামুদের সাথে আমাদের এত পুরনো সুন্দর সম্পর্ক ভেঙে যেতে চলেছে। তুমি কি পারবে না এই মেয়েটাকে ছেড়ে দিতে? শেহরাজের চোখে অদ্ভুত এক জেদ নিয়ে বলল, চাইলেও ওকে ছাড়তে পারবো না মম। একটা সম্পর্ক কেন, এরকম হাজারটা সুন্দর সম্পর্ক ভেঙে গেলেও আমি ওকে ছাড়তে পারবো না। ও আমার রক্তের ভেতর মিশে গেছে। আমি চাইলে কি আর ওকে উপড়ে ফেলতে পারি? ও আমার নিঃশ্বাসে মিশে গেছে। ওকে ছাড়া আমি অপূর্ণ, আমি অন্ধকার। ও শুধু আমার ভালোবাসা না, ও আমার শান্তি। ওকে হারালে আমি থাকবো না, আমি ভেঙে পড়ব, ধ্বংস হয়ে যাব। চাইলেও আমার হৃদয় থেকে ওকে ছিঁড়ে ফেলতে পারবো না। ও আমার অভ্যাস হয়ে গেছে। আমার সকাল, আমার রাত, আমার নিঃশব্দ প্রার্থনা, সব জায়গায় শুধু ওর নাম। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি ওর নাম খুঁজে পাই। ওকে ছেড়ে দেওয়া মানে নিজেকে মেরে ফেলা। আর তুমি ওকে ছেড়ে দিতে বলছো? তুমি তো আমার কাছে আমার জীবনটাই চেয়ে বসলে মম। আমি তো নিজেকে ছেড়ে দিতে পারি না মম। অনন্যা খাতুন চোখে বিস্ময় ছেলের দিকে তাকিয়ে বললেন, এতটা ভালোবাসো ওকে? বিশ্বাস করো মম, ইচ্ছা করে কিছু করিনি। সব কিছু এমনিতেই ঘটে গেছে। আমি নিজেকে থামাতে পারিনি। আমি বারবার নিজেকে থামাতে চেয়েছি, কিন্তু পারিনি। ওর চোখে এক ফোঁটা ওর চোখে এক ফোঁটা পানি দেখলে মনে হয় আমার পৃথিবীর সব আলো নিভে যাচ্ছে। যেদিন ও কষ্ট পায় সেদিন আমার দুনিয়াকে বিষাক্ত মনে হয়। ওর হাসি আমার শান্তি, আর ওর ব্যথা আমার শাস্তি। বিশ্বাস করো, আমি জানতাম না এসব কবে হলো। আমি চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি নিজেকে আটকাতে, কিন্তু প্রতিবার ওর চোখে তাকিয়ে ভেঙে পড়েছি। ওর কান্না আমার বুক ছিঁড়ে ফেলে। মনে হয় কেউ আমার হৃদয় ছিঁড়ে ফেলছে নিজের হাতে। ওর কষ্ট আমার শরীর পোড়ায়, আর ওর একটু হাসি, সেইটাই আমার পুরো পৃথিবী। আমি যদি একদিন ওকে না দেখি মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমি ভালোবাসিনি মম, আমি ওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। ভালোবাসা বললে কম হয়ে যায়। আমি ওকে নিজের মধ্যে গেঁথে ফেলেছি। আমি ওর চোখে কষ্ট দেখতে পারি না মম, পারি না। যখন ও কাঁদে মনে হয় পুরো পৃথিবী আমার বিরুদ্ধে হয়ে গেছে। ওই মেয়েটার নিঃশ্বাসে আমি বাঁচি, যে আমার ছায়া হয়ে সবসময় আমার পাশে থাকে। তাকে আমি কিভাবে ছেড়ে দেই? ও না থাকলে আমি শেহরাজ না, আমি শুধু একটা ফাঁকা শরীর। ভালোবাসি না মম, আমি তাকে নিয়ে বাঁচি। আমি চেষ্টা করেছিলাম নিজেকে অন্যভাবে বাঁচাতে, ওকে এড়াতে, ভুলতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তুমি জানো মম, ওর একটু কষ্ট আমার সমস্ত দুনিয়াকে অন্ধকার করে দেয়। আর ওর একটু হাসির জন্য আমি নিজের জীবনটাও বাজি রেখে দিতে পারি। তাকে হারানো মানে বেঁচে থেকেও মরে যাওয়া, নিঃশব্দে, ধীরে ধীরে, প্রতিদিন। আমি এসব চাইনি, কিন্তু আমার বুকের ভেতরটা তো শুনে না। সেখানে প্রতিটি হৃদস্পন্দনে শুধু ওর মুখটা ভেসে ওঠে। ওর গায়ে আঘাত লাগে তো আমার শরীরে দাগ পড়ে, ব্যথা হয়। ওর চোখে কষ্ট জমলে আমি নিঃশ্বাস নিতে পারি না। ওকে আমি ছাড়তে পারবো না মম,
চাইলেও না। ও আমার ভালোবাসা না, ও আমার শেষ আশ্রয়। ওকে হারালে আমি শুধু একটা দেহ হয়ে যাব, একটা বেঁচে থাকা লাশ। দুনিয়াতে সৃষ্টিকর্তার পর এখন আমি শুধু ওকে মনে করি। প্রতিদিন আমার প্রার্থনায় শুধু ওর নাম থাকে। কখনো নিজের জন্য কিছু চাই না, শুধু ওর ভালো থাকার দোয়া করি। একটু থামে শেহরাজ। চোখ দুটো লাল হয়ে উঠেছে তার, গলার স্বর কেঁপে উঠেছে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে অনন্যা খাতুনের সামনে, মাথা নিচু করে বলে, ওকে ভালো না বেশি আমি থাকতে পারিনি। ওকে ছেড়ে দিলে আমি বেঁচে থাকবো না মম। আমি শুধু নিঃশ্বাস নিব, কিন্তু সেই নিঃশ্বাসে আর জীবন থাকবে না। মানুষকে ছেড়ে দেওয়া কঠিন কিছু না, কিন্তু যাকে ভালোবেসে শিরায় শিরায় প্রবেশ করিয়ে ফেলেছি তাকে ছেড়ে থাকা অসম্ভব। অনন্যা খাতুনের চোখে পানি দেখা গেল। তিনি আজ ছেলের ভালোবাসা অনুভব করল। অনন্যা খাতুন শেহরাজের হাত ধরে টেনে দাঁড় করান। শেহরাজকে নিয়ে রুমে এসে সুমুর সামনে গিয়ে দাঁড়ায়। অনন্যা খাতুন এক মুহূর্ত সুমুর দিকে তাকিয়ে থাকেন। চোখে জড়িয়ে থাকা অভিমান আর প্রকাশ্য স্নেহ যেন ভেসে ওঠে। তারপর খুব ধীরে শান্ত গলায় বলেন, এই রূপের মায়ায় শুধু পুরুষ কেন, যে কোনো মেয়ে পড়তে বাধ্য। সমু, তোমার চোখের দিকে তাকালেই একটা সম্পূর্ণ জীবন আঁকা হয়ে যায় যেন। তোমার রূপের মায়া এমন, যে কোনো পুরুষের দৃষ্টি তোমার দিক থেকে ফেরানো খুবই কঠিন। অনন্যা খাতুন একটু থামল, দৃষ্টি নামিয়ে আবারও বলল, তোমার কি মনে হয় তোমার এই রূপের এই নীরব মায়ার টানে আমি পড়িনি? পড়েছি, বহু আগেই পড়েছি, তবে রোজার জন্য, নিজের ভাইয়ের মেয়ের জন্য প্রকাশ করিনি। ছোট থেকে তো ওকে দেখে এসেছি, ওর জন্য আমার মনে মায়া কাজ করে। রোজার মা আমার ভাইয়ের বউ, শুনলাম কাল সেও নাকি তোমাকে আরিয়ানের বউ হিসেবে চেয়েছে। সে নাকি তোমার সৌন্দর্য আর গুণে মুগ্ধ। তোমার সাথে হয়ে যাওয়া প্রতিটা ঘটনা আমি আজ সকালে শুনেছি সমু। আরিয়ান অন্যায় করেছে, কিন্তু ওকে আমি কিছু বলতে পারিনি সমু, কারণ ও তো আমার আরেকটা সন্তান। ছোটবেলা থেকে সাহেরাজ, আরিয়ান আর সারবাজকে একসঙ্গে আমি বড় করেছি, রোজাকেও আমি বড় করেছি। আজ ওদের কষ্ট সব আমার বুকের মধ্যে এসে জমে। একদিন ভাবিজি হঠাৎ এসে আরিয়ানকে নিয়ে চলে গিয়েছিল, আমি কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ কেঁদেছি। রোজা, আরিয়ান ছোট থেকে মায়ের আদর ঠিকমতো পায়নি। আমি তাদের শোধরাতে চেয়েছি, বড় করেছি, ওদের আগলে রেখেছি। আমার যা ছিল আমি তাই ওদের দিয়েছি। ওদের কিছু হলে আমার বুকে কষ্ট হয়। ওদের মধ্যে একজন তোমাকে আর একজন আমার ছেলেকে চায়। আমি জানি আমি ওদের এই ইচ্ছে কোনো দিনও পূরণ করতে পারবো না। এই ইচ্ছে পূরণ করতে গেলে একসাথে 4টা জীবন নষ্ট হবে। আমি কি করব বলো সমু? নিজের সন্তানদের জন্য আমার যতটা কষ্ট হয়, ওদের জন্যও আমার ঠিক ততটাই কষ্ট হয়। রোজা আর আরিয়ান, ওরা তো আমার চোখের সামনে বড় হয়েছে। ওরা যতই দূরে থাকুক, ওদের কান্না আমি বুঝি। আবার সেহরাজ, ওর কষ্টেও আমার বুকের ভিতর ঝড় তোলে। তুমি বলো, একজন মা হিসেবে আমি কিভাবে বিচার করব? কোনটা ছেড়ে কোনটা আগলে রাখবো? সুমু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চোখে এক পশলা পানি জমে উঠল যেন তার। অনন্যা খাতুনের গলায় লুকিয়ে থাকা মমতা আর বিষণ্ণতা তার হৃদয় ছুঁয়ে গেল গভীরভাবে। এই নারী, যিনি আজ অবধি তাকে মেনে নিতে পারেনি, সেই নারীর চোখে আজ এক আশ্চর্য রকম ভাঙা স্নেহ, এক ধরনের স্বীকারোক্তির রেশ। সুমু ধীরে ধীরে অনন্যা খাতুনের হাত ধরল। শেহরাজ পাশ থেকে নড়ে উঠতে চাইলেও সুমু হাতে ইশারা করে তাকে থামিয়ে দিল। তারপর খুব নিচু গলায় বলল, আপনি যেটা করেছেন সেটা একজন মা হিসেবে করেছেন। আপনার আমার উপর চাপা একটা রাগ ছিল, আমি জানি। রোজা আপু আর আরিয়ান ভাইয়া আপনার সন্তান সম, এটাও আমি জানি। আমি কখনোই চাইনি তারা কষ্ট পাক। আমি শুধু খান সাহেবকে ভালোবেসেছি, নিঃশব্দে নীরবে, কাউকে কষ্ট দিয়ে নয়। তারপর চোখের কোণ মুছে এক চিলটে হাসি দিয়ে সুমু আবারও বলল, আপনি যদি আজ আমাকে স্বীকার নাও করেন, তবু আমি জানবো আপনি আমার প্রতি কঠোর ছিলেন শুধু রোজা আপুর চোখের পানি আর কষ্টকে দূর করার জন্য। আমি আপনাকে দোষ দেই না, আপনি একজন মা। আপনি কেবল মা হয়ে সবাইকে ভালোবেসেছেন, সকলের ভালো চেয়েছেন। এই চাওয়াটা কোনো অন্যায় নয়। এই মুহূর্তে অনন্যা খাতুন একটু কেঁপে ওঠেন।
তার ঠোঁট কাঁপে, চোখ দুটো আরও একটু ঝাপসা হয়ে আসে। শেহরাজ চুপচাপ বসে মা বউয়ের কথা শোনে। অনন্যা খাতুন সুমুর চোখে চোখ রাখে। সুমুর চোখে তিনি যেন এক সমুদ্র গভীরতা খুঁজে পান, কষ্ট, ভালোবাসা, ত্যাগ আর এক টুকরো নিষ্পাপ আশ্রয়। ধীরে ধীরে তিনি হাত বাড়ান, সুমুর মাথার ওপর নরম করে রেখে দেন সেই মায়ের হাতটা, যেটা এতদিন ছিল অদৃশ্য দেয়ালের ওপারে। তবু আজ সেই দেওয়াল গড়ে জল হয়ে নেমে আসে স্নেহের আকারে। তিনি খুব নিচু স্বরে বললেন, আজ আমি আমার ছেলের ভালোবাসার কথা শুনলাম। তুই তো আমার মেয়ের মতো, তাই তোকে আমি তুই করেই বলছি। অনন্যা খাতুন একটু থেমে আবারও বললেন, তুই আমার ছেলের জীবন। তোকে চোখের আড়াল করলেই ওর বুকটা ভেঙে যায়। শুধু তুই সুন্দর না মামনি, তুই সহ্যশীল, তুই শক্তি, তুই আমার ছেলের ভালোবাসা। তোর মাথার উপর আজ দোয়ার হাত না রাখলে অন্যায় করা হতো। সুমুর চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। অনন্যা খাতুন ছেলে আর ছেলের বউয়ের দিকে স্নেহের হাত বাড়িয়ে দেন। দুজনে একসাথে আঁকড়ে ধরে অনন্যা খাতুনকে। অনন্যা খাতুন ধীরে ধীরে দুজনকে সরিয়ে দিয়ে শেহরাজের দিকে তাকান। তারপর ঘুরে গিয়ে টেবিল থেকে একটা ট্রে তুলে আনেন। সেখানে রাখা কিছু গরম খাবার তার হাতে তৈরি। তিনি ট্রেটা নিয়ে এসে বললেন, এইসব তোদের জন্য বানিয়েছি। তিনি প্রথমে 1 চামচ খাবার তুলে সুমুর মুখে দেন, তারপর আবারও খাবার তুলে শেহরাজের মুখে দেয়। দুজনকে একসাথে খাইয়ে দিয়ে পুনরায় জায়গায় খাবারের ট্রে রেখে এসে ওদের পাশে এসে বসে। তারপর মৃদু হেসে বলেন, ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান সব থাকবে, কিন্তু তোরাও যেন একে অপরের ছায়া হয়ে থাকিস। আমি তোকে ভালোবাসি মামনি। আজ থেকে তুই শুধু আমার ছেলের বউ না, তুই আমার মেয়ে। অনন্যা খাতুন ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার চোখে তখন একটা প্রশান্তির দীপ্তি। তিনি প্রথমে সুমুর মাথায় চুমু খান। সুমু আর নিজেকে ধরে রাখতে পারেন না। সে ধীরে অনন্যা খাতুনের বুকের মধ্যে মুখ গুজে ফেলে। সেই বুকটা যেটা এতদিন দূরে ছিল তার জন্য আজ যেন আশ্রয় এসেছে। অনন্যা খাতুন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আর কষ্ট পাবি না মামনি, আমি আছি তোদের পাশে। সব ভুলে গিয়ে নতুন করে শুরু কর। তারপর তিনি শেহরাজের সামনে দাঁড়িয়ে শেহরাজের কপালে ঠোঁট ছুঁয়ে দেন। তোদের দুজনকে একসাথে দেখে আমার মন শান্তি পায়। তুইও রাগ কমাস শেহরাজ। মায়ের কথা বোঝা বড় কঠিন, কিন্তু ভালোবাসাটা তো তোদের জন্যই। শেহরাজ উঠে দাঁড়িয়ে অনন্যা খাতুনকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ মম। সুমু মা ছেলের এমন সুন্দর দৃশ্য দেখে আলতো হাসে। অনন্যা খাতুন ছেলেকে ছেড়ে সরে দাঁড়ান। হাতে খাবারের ট্রে নিয়ে আস্তে আস্তে দরজার দিকে হাঁটেন। যাবার আগে থেমে আবার একবার ফিরে তাকান ওদের দিকে। তারপর চোখে এক তৃপ্তি নিয়ে বলেন, তোদের দুজনকে এইভাবেই দেখতে চাই সারা জীবন। এই বলে তিনি চলে যান। অনন্যা খাতুন চলে যাওয়ার পর ঘরটা নীরব। দুজনেই কিছু বলে না। সুমু জানালার দিকে চেয়ে থাকে আর শেহরাজ তাকিয়ে থাকে সুমুর মুখের দিকে। হঠাৎ শেহরাজ নিচু গলায় বলে, কাঁদছো কেন সুইটহার্ট? সুমু কিছু বলে না। শেহরাজ ধীরে কাছে এগিয়ে এসে সুমুর কাঁধে হাত রাখে। আমি এতদিন মমকে বোঝাতে পারিনি, কিন্তু আজ তিনি বোঝাচ্ছে। সবটা তোমার জন্য হয়েছে। সুমু আস্তে করে বলে, আমি কিছু করিনি। শেহরাজের খুব শান্ত কণ্ঠে বলে, তুমি আছো, এটাই সব কিছু। সুমু কিছুক্ষণ চুপ থেকেই বলে, খান সাহেব, হুম। আজ খুব কাঁদতে ইচ্ছে করছে। শেহরাজ এগিয়ে এসে সুমুর মাথাটা নিজের বুকের কাছে টেনে নেয়। কাঁদো, আমি আছি। সুমু চোখ বন্ধ করে শোনে বুকের মধ্যে ধুপধুপ শব্দ। তার কপালের ওপর শেহরাজের ঠোঁট ছুঁয়ে থাকে চুপচাপ। বাইরে দুপুরের আলো কাছে ভেদ করে ঘরের ভেতর পড়ে। হাওয়ায় সাদা পর্দাটা আস্তে আস্তে দুলছে। সময় দুপুর 1টা। সকালের ক্লাস শেষ হতেই ক্যাম্পাসে হইচই। কলেজ ক্যাম্পাসে বড় আকারে ঝড় বয়ে গেছে। ফারিয়াকে কাল বিরক্ত করার ঘটনাটা আজ কলেজ ক্যাম্পাসে ঢুকতেই কিছু ছেলে পিয়াসের কানে তুলে দেয়। রাগে পিয়াস সেই মুহূর্তে ছেলে 3টাকে ধরে এনে কলেজ মাঠ প্রাঙ্গণে ফেলে ইচ্ছে মতো মেরেছে। 3জনই ভর্তি হয়ে গেছে হসপিটালে। মার খেয়ে 3জনের অবস্থা কাহিল। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে তাদের। ছাত্রলীগ অফিস ঘরের সামনে তখন পিয়াস বসে আছে। রোদে চোখে সানগ্লাস, পরনে ব্ল্যাক শার্ট, পাশে 15-20 জন ছেলে। পিয়াস বসে ফোনে কথা বলছে। হ্যাঁ বাবা, আমি নিজেই পাঠিয়ে দিয়েছি টাকা।
হসপিটালের বিলও আমি দিয়েছি। বাবার সাথে কথা বলে কল কাটে পিয়াস। ক্যাম্পাসে সকলে ভয় পেয়ে আছে। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে শাহরুখ সোজা পিয়াসের কাছে গিয়ে বলে, তুই জানিস আমি প্রিন্সিপালের সাথে মিটিংটা ঠিক করে ফেলেছিলাম, তাহলে তুই কেন এই সিন ক্রিয়েটটা করলি? ফাড়ি। পিয়াস গম্ভীর গলায় বলল, আমি ছাত্রলীগ করি ভাই, সিদ্ধান্ত নিজে নেই। আর ভাইরে, আমার বোনকে উল্টাপাল্টা কথা বলা, এইটা আমি সহ্য করব? শাহরুখ ধীরে বলে, ফাড়িয়া আমার কেয়ারে ছিল, আছে, আমি সবটা সামলে নিতাম। পিয়াস শেষে বলে, তোর কেয়ারটা আমি জানি ভাই, তুই মুখে বলিস না, কিন্তু চোখে তো সিকিউরিটি গার্ড বসানো থাকে সব সময়। আমার বোনকে পছন্দ করিস, অথচ মুখে বলিস না। যেদিন ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দেব, তখন বুঝবি। ইয়ার কি মারিস না তো? রেগে যাচ্ছিস কেন ভাই? আচ্ছা বাদ দে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় পিয়াস। শাহরুখের কাঁধ ধরে একপাশে নিয়ে গিয়ে গলা নামিয়ে বলে, সামিয়ার কি খবর রে? অনেকদিন তোদের বাসা যাওয়া হয়নি, কাজের ছাপ তো আছেই, তাই ওর খোঁজটা না হয়নি ঠিকমতো। শাহরুখ চোখ টিপে হালকা হেসে বলল, না রে, মনে পড়তেছে বুঝি? আরে না রে ভাই, এমনি জাস্ট অনেকদিন দেখা হয় না, তাই বললাম। ও ভালো তো? ভালোই আছে, হাসি খুশি আছে অলওয়েজ। পিয়াস মুখ নামিয়ে হালকা হাসে, কিন্তু হাসির আড়ালে চেপে থাকা একটা দীর্ঘশ্বাস যেন বের হতে চায়। তুই হঠাৎ সামিয়ার খবর নিচ্ছিস কেন? কিরে, প্রেমে পড়লি নাকি? পিয়াস চোখে একটু কঠিন ভাব এনে গলা গম্ভীর করে বলল, জানিস না মনে হয়। শোন, প্রেম করার টাইম আমার নেই। যাকে ভালোবাসি তাকে একবারে বউ করে ঘরে তুলব। যারা সত্যিকারের পুরুষ তারা প্রেমের নামে ঘোরাঘুরি করে না, সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। শাহরুখ চুপ করে যায়। পিয়াসের চোখে একটা আলাদা দৃঢ়তা, একরকম তীব্র ভালোবাসার ছাপ। পিয়াস ধীরে ধীরে বলে, মাধ্যমিক পাশ করলেই তোদের বাসায় গিয়ে প্রস্তাব দেব, একটাও দিন দেরি করব না। জানি ও আমাকে ভাইয়া ডাকে, ওর চোখে আমি আলাদা কেউ নই, শুধু ভাইয়া ছাড়া। কিন্তু আমার কাছে ওই একটা মেয়েই সব। তুই জানিস সামিয়া এসব কিছু জানে না, আর ও তোকে কখনো সেই নজরে দেখেনি। জানি, কিন্তু ভালোবাসা তো কখনো সমান হয় না ভাই। কারো শুধু গল্প, কারো জীবন। আমি জানি ওর কাছে আমি ওর জীবন হব না, তবু একটা আশা তো রাখতেই পারি, তাই না? শাহরুখ হাসতে হাসতে বলল, তুই হঠাৎ এত ভাবুক ভাব নিচ্ছিস কেন রে? আগে প্রিয়া প্রিয়া করতি, আর এখন সামিয়া সামিয়া, আবার বলছিস প্রেম করিস না। প্রিয়া ছিল মজা, সামিয়া হলো মানে। মানে? পিয়াস দাঁড়িয়ে থেকে সিগারেটের আগুন নিভিয়ে ছুঁড়ে ফেলল দূরে। মানে যাকে দেখে বুকের ভেতর কিছু আলাদা রকম অনুভূতি হয়। স্রেফ পছন্দ না রে, রেসপেক্ট আসে। ওর হাসিটা দেখলে আমার মনে হয় এমন একজন থাকলে জীবন। শাহরুখ আশ্চর্য হয়ে নরম গলায় বলে, তুই সিরিয়াসলি ভালোবাসিস ওকে? ভালোবাসা না ভাই, ভালো থাকার স্বপ্ন দেখি ওকে নিয়ে। আমি জানি ও এখনো ছোট, এইসব বোঝে না, আমাকে ভাইয়ার জায়গায় রাখে, তবু ভাবি একদিন হয়তো বুঝবে। তুই একটা ম্যাচিউর ছেলে, ভেবে করিস যা করবি। আমি প্রেমে বিশ্বাস করি না। আমি ওই বয়সী মেয়ের সাথে রোমান্স করার জন্য কোনো ফ্ল্যাটে ঢুকি না। আমি এক নারীতে আসক্ত। আমি সামিয়ার মাধ্যমিক শেষ হওয়ার অপেক্ষায় আছি। মাধ্যমিক শেষ হলেই ওর বাড়িতে গিয়ে বলবো, আপনাদের মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। আর ও যদি না চায়? পিয়াস একটু চুপ থেকে তারপর গভীর গলায় বলল, তাহলে আমি পিছু হটবো, কিন্তু ততদিন পর্যন্ত আমি ওর আশেপাশে থাকবো, একজন ভাই নয়, একজন মানুষ হয়ে ওর পাশে ছায়ার মতো থাকবো, যতক্ষণ না ও বুঝতে পারে আমার জায়গা ওর মনে ঠিক কোথায়। তোর কি মনে হয় বিয়ের পর ও তোকে ভালোবাসবে? অবশ্যই, তবে ভালোবাসা আগে থেকেও থাকে, কিন্তু একপাক্ষিক। আর যারা সত্যি ভালোবাসে তারা টিন এজ প্রেমের সময় নষ্ট করে না, তারা দায়িত্ব নেয়। আমি বিয়ের পর ওকে সময় দেব, বড় করব, বোঝাবো। আমি চাই না ও আমার প্রেমিকা হোক, আমি চাই ও আমার স্ত্রী হোক, সঙ্গী হোক, পথ চলা। তুই আলাদা রে প্রিয়াস, সময়ের আগে বড় হয়েছিস। না রে ভাই, সময় আমাকে বড় করে দিয়েছে। শাহরুখ পিয়াসের কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, থাক তাহলে, আমি একটু মেডিকেলে যাব। কথাটা বলে শাহরুখ কলেজ ত্যাগ করলো।
পিয়াস চলে গেল তার অফিসের ভেতর। আরিয়ানের অবস্থা এখনও সংকটজনক। আইসিইউয়ের সামনে একটা অদৃশ্য টানটান উত্তেজনা ছড়িয়ে আছে। মনিটরে টিকটিক শব্দ, নাচতে ছোটাছুটি, আর মৌসুমের নির্বাক মুখ যেন মুহূর্তগুলোকে আরও ভারী করে তুলেছে। চোখে চোখ রেখে কথা বলার মতন অবস্থায় নেই কেউ। ফ্লোর জুড়ে নিস্তব্ধতা, যেন সব কথা জমে আছে বুকের ভেতরে। শাহবাজ সাহেব আর অনন্যা খাতুন বিকেল নাগাদ এসে পৌঁছালেন হসপিটালে। মৌসেন একবার তাকিয়ে আবারও আগের মতন চুপচাপ বসে রইল। রোজা তার মায়ের পাশে বসে আছে। শাহবাজ খান সোজা আইসিইউয়ের কাছের জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে মেশিনে জড়ানো আরিয়ানের নিথর দেহ দেখেই বুকটা ধক করে উঠল তার। মৌসেন কাঁদছিল না, কিন্তু তার চোখের তলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অরণ্যা খাতুনও চুপচাপ শাহবাজ সাহেবের পাশে দাঁড়িয়ে রইল। মুখে কোনো মন্তব্য নেই, কিন্তু চোখে এক অদ্ভুত ব্যথা, যা তিনি প্রকাশ করতে পারছে না। এই সবের মাঝেই ডাক্তার বেরিয়ে এলেন। গ্লাভস খুলে সংক্ষিপ্তভাবে বললেন, পেশেন্ট কন্ডিশন ইজ স্টিল ক্রিটিক্যাল, কিন্তু আমরা ভেতরের ব্লিডিং কিছুটা থামাতে পেরেছি। আমরা 24 ঘন্টার মধ্যে বুঝতে পারবো কতটা রেসপন্ড করছে তার শরীর। এই একটুখানি কথা যেন সবার দম ফিরে এলো। মৌসেন কাপা গলায় বললেন, আমার ছেলে বাঁচবে তো? ডাক্তার কাঁধ ঝাঁকিয়ে কেবল বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ম্যাডাম। কেউ আর কিছু বলল না। আফতাব চৌধুরী চেয়ারে চোখ বন্ধ করে বসে আছেন। অরণ্যা খাতুন মাঝে মাঝে প্রার্থনার মতো কিছু বিড়বিড় করে বলছেন। রোজা তার মায়ের পাশে বসে নিচু স্বরে বলল, কারো জীবন ছেড়ের মতো মহৎ কাজ হতে পারে না। কেউ বেঁচে, কেউ টিকে থাকে শুধু অপেক্ষায়। আর অপেক্ষা, তা তো কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় অপেক্ষা এবং কি পরীক্ষা। আজ আমার সময়টা বদলেছে, কে বলতে পারে কাল হয়তো অন্যদেরও সময় বদলাতে পারে। মৌসেন তাকালো মেয়ের দিকে। রোজার চোখে আগুন। সে মৌসুমের দিকে তাকিয়ে বাঁকা হাসল। সন্ধ্যাটা ছিল অসাধারণ নরম। আকাশে হালকা মেঘ, বাতাসে মিষ্টি ঠান্ডা। সেরা সেদিন খুব সাধনভাবে সেজেছিল। কালো শার্ট, হাতা গোটানো, এক ধরনের আত্মবিশ্বাস মিশে থাকা একটা নীরব সৌন্দর্য। সুমু আয়নার সামনে বসে চুলে ব্রাশ করছে। চোখে এক ধরনের স্বপ্নী ভাব। পরনে সাদা চুড়িদার, ঠোঁটে নরম হাসি। হঠাৎ পেছন থেকে দুটো শক্ত হাত এসে কাঁধে পড়ল। চলো, একটা জায়গায় নিয়ে যেতে চাই তোমাকে। সুমু অবাক হয়ে তাকালো। এখন? হ্যাঁ। সুমু আর কোনো প্রশ্ন করল না। সে উঠে দাঁড়ালো। সেহরা সুমুর হাত ধরে বাসা থেকে বেরিয়ে আসলো। গাড়ির জানালার পাশে বসে সুমু চুপচাপ বাইরে তাকিয়ে। শহর পিছিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। আলো আঁধারির খেলা পেছনে ফেলে তারা এগোচ্ছিল কোনো এক অনন্তের দিকে। সুমু জানতো না তারা কোথায় যাচ্ছে, কিন্তু তার মুখে কোনো প্রশ্ন ছিল না, কারণ সে জানে তারা খান সাহেব যখন কিছু বলেন তাতে সবসময় একটা গভীর মানে লুকিয়ে থাকে। প্রায় 40 মিনিট পর গাড়ি থামলো শহরের একটু বাইরে, এক ক্লাসিক পারফিউম স্টুডিওর সামনে। চারপাশ চুপচাপ, গেটে লেখা ফরগেন্স অফ ইমোশনস। কাছের দরজা খুলতেই এক মোহময় সুবাসে ঢেকে গেল ভেতরটা। চন্দন, চামেলি, কাশ্মীরি, কস্তুরি আর অসংখ্য অজানা সুগন্ধি। সুমো একটু চমকে গেল। এটা কোথায়? শেহরাজ মৃদু হেসে বলল, ভালোবাসার গন্ধ যেখানে বানানো যায়। তারপর একটু থেমে একদম সুমুর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি একবার বলেছিলে আমার শরীরের স্মেল দিয়ে তুমি পারফিউম বানাতে চাও, মনে আছে? আপনি মনে রেখেছেন? তোমার বলা প্রতিটা শব্দ আমার বুকের ডায়েরিতে লেখা থাকে সুইটহার্ট। শেহরাজ সুমুর হাত ধরে আর একটু ভেতরে গেল। সেখানে একজন প্রফেশনাল নোজ স্পেশালিস্ট অপেক্ষা করছে। টেবিলে রাখা আছে নানা সুগন্ধি উপাদান, কিছু চেকলিস্ট আর একটা ছোট্ট বোতল। শেহরাজ তার নিজের পরা শার্ট, ব্যবহৃত পারফিউম, ঘাড়ের পাশে জমে থাকা সেই একান্ত ব্যক্তিগত গন্ধের উৎসগুলো দিতে লাগলো বিশ্লেষণের জন্য। সুমু বসেছিল এক কোণে। সে জানতো না তার খান সাহেব সত্যি একদিন এই গন্ধকে বোতলের মধ্যে ধরে রাখার ব্যবস্থা করে ফেলব। সেরা সুমুর কাছে এগিয়ে এলো। সুমুর হাতে কিছু চকলেট দিল। সুমু সেগুলো খুশি মনে খেতে শুরু করলো।
প্রায় ঘণ্টাখানেকের পরীক্ষার পর সেই বিশেষ সুগন্ধি তৈরি হলো। এক ধরনের নরম কাঠের উষ্ণতা, সঙ্গে সাইট্রাসের মতো সতেজতা, একটু আফগান কস্তুরীর ছোঁয়া, আর এক গভীর পুরুষালী ঘ্রাণ, যা ছিল একান্তই শেহরাজের শরীরের। পারফিউমের নাম রাখা হলো সুমুরাজ এসেন্স। বোতলটা হাতে নিয়ে সুমু নাকের কাছে ধরল শেহরাজ। সুমু চোখ বন্ধ করে বুক ভরে ঘ্রাণ টেনে নিয়ে বলল, খান সাহেব। শেহরাজ মুচকি হাসল। সুমু চোখ খুলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, এটা শুধু পারফিউম না, এটা আপনার অস্তিত্ব। আমি যখনই চোখ বন্ধ করব মনে হবে আপনি আমার আশেপাশে, আমার নিঃশ্বাসে মিশে আছেন। শেহরাজ ধীরে এসে সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আর তুমি আমার রক্তে মিশে আছো। তুমি হলে আমার ভালোবাসার সংজ্ঞা, সুমু। সুমু আলতো হাসল। শেহরাজ বিল পেমেন্ট করে দিয়ে সুমুকে নিয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে সুমুকে একটু কাছে টেনে আনলো। সুমুকে নিজের কোলের ওপর বসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি এসে থামলো একটা নির্জন জায়গায়। শেহরাজ আর সুমু গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দুজনে মিলে একটা গাছের পাশে বসলো। শেহরাজ এক হাতে সুমুর কোমর জড়িয়ে সুমুকে কাছে টেনে এনে সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসা শুধু দেখা বা ছোঁয়া না, ভালোবাসা একটা গন্ধ, যা একবার শরীরের সাথে মিশে গেলে কোনো দিন আর শরীর থেকে আলাদা হয় না। সুমু চোখ বন্ধ করে শেহরাজের নরম ছোঁয়া অনুভব করলো। চোখ মেলে শেহরাজের চোখে চোখ রেখে বলল, ভালোবাসা যে শুধু চোখে দেখা যায় এমনটা নয়, ভালোবাসা কখনো কখনো ঘ্রাণেও খুঁজে পাওয়া যায়, শুধু অনুভবের গভীরতায়। রাত 3টে বাজে। হসপিটালের কেবিন রুম চুপচাপ নিস্তব্ধতা ছেয়ে আছে। কেবিন ঘরের দেওয়াল জুড়ে হালকা নীল আলো। দেওয়ালের কোণে স্যালাইন স্ট্যান্ড থেকে ফোঁটা ফোঁটা পড়ছে। ইসিজি মেশিন থেকে একটানা বিপ পিপ 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 শব্দ করে চলেছে। নিচু আলোয় দেখা যায় ডান দিকে সোফায় কাঁথা মুড়ে বসে ঘুমাচ্ছেন মৌসেন। তার পাশে কুকুরে শুয়ে আছে রোজা। চোখের কোণে কান্নার দাগ শুকিয়ে গেছে। আরিয়ান বিছানায় নিস্তেজ শুয়ে আছে। তার মুখে অক্সিজেন মাস্ক, হাত পা তীব্রভাবে ব্যান্ডেজে মোড়া, কপালে কালশিটে, গালের বাঁদিকে গভীর কাটা দাগ, বুকের বাঁ পাশে হালকা নড়াচড়া হচ্ছে। হঠাৎ তার চোখ কেঁপে ওঠে। কিছুক্ষণের ঝাপসা দৃষ্টির পর সে চোখ খুলে আস্তে আস্তে তাকায়। দেওয়াল আলো, স্যালাইনের নিচে ঝুলে থাকা তার শরীরে সব অচেনা লাগছে। সে ধীরে মাস্ক সরায়, শুকনো ঠোঁটজোড়া হালকা খোলার চেষ্টা করে। আরিয়ান ফিসফিস করে বলে, সুমু। শব্দটা বাতাসে ভেসে গিয়ে কেটে যায়। সে আবার চোখ বন্ধ করে। তখনই মস্তিষ্কের মধ্যে শুরু হয় ঝড়। ফ্ল্যাশব্যাক। আরিয়ান গাড়িতে বসে। বাম পাশের সিটে ফোনে সুমুর একটা হাস্যজ্জ্বল ছবি। আরিয়ান গাড়ি নিয়ে বের হয়নি। কোরিয়াতে সে যেতে না চাইলেও মৌসেন তাকে বাধ্য করেছে চাপার জন্য। হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ায় এক এসইউভি। আরিয়ান ব্রেক কষে। মুহূর্তেই মুখোশধারী কিছু লোক গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আরিয়ান কিছু বলার আগেই লোকগুলো আরিয়ানের মুখ ঢেকে টেনে গাড়ি থেকে নামায়। ধীরে ধীরে ঠান্ডা বাতাস বয়ে যায়। গাড়ির শব্দ, আর তারপর পূর্ণ নীরবতা। আরিয়ান নিজের আত্মরক্ষা তো দূরে থাক, মুখ ফুটে কিছু বলার সুযোগ পায় না। অন্ধকার কুঠোরে চোখ মুখে কালো কাপড় আর হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে আরিয়ানকে। ঘরের মেঝেতে পড়ে আছে সে। দেয়ালে পানি পড়ার শব্দ। মাটির নিচে যেন ঘরটা, হাত পেছনে বাঁধা। ঠান্ডায় তার দেহ কাঁপছে। শরীরের প্রতিটি জায়গায় রক্তে ভেজা। বেঁধে রাখা টাইট ব্যান্ডেজে দেহের পেশিগুলো টান ধরে আছে। তার শ্বাস প্রশ্বাস উঁচু নিচু হয়ে উঠছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচণ্ড। হঠাৎ দরজা খোলে। বুটের শব্দ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে কেউ। একজন এসে আরিয়ানের চোখের কাপড় খুলে দেয়। আরিয়ান নিভু নিভু চোখে সামনে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে তার। আরিয়ান তাকিয়ে থাকে। তার চোখে বিরাট এক শূন্যতা। শেহরাজের চোখে আগুন, মুখে কোনো রকম মায়া বা দয়াবোধ নেই। শেহরাজ ঠান্ডা গলায় বলে, সাহস তো কম না তোর আরিয়ান, আমার স্ত্রীর দিকে হাত বাড়াস তুই? তুই কি ভেবেছিস শেহরাজ খানের কলিজার দিকে তোর মতো একজন ছোট লোক হাত বাড়াবে আর আমি চুপচাপ দেখে যাব? আরে ওই
তুই জানিস না আমি কে আর কি করতে পারি। কথাগুলো বলে শেহরাজ আরিয়ানের দুহাত ধারালো ছুরিকাঘাত করে মুহূর্তেই ফিনকি দিয়ে ছিটে রক্ত বেরিয়ে আসে। শেহরাজ রক্ত দু হাতের তালুতে তুলে নেয়। তার হাতে রক্ত যেন মেহেদি পড়ার মতন মনে হয়। শেহরাজ আরিয়ানের হাতের কাটা জায়গায় পা দিয়ে চেপে ধরে। আরিয়ান কুঁকড়ে যায়। তার শরীর সহ্য করতে পারে না। শেহরাজ একেবারে আক্রমণাত্মক হয়ে আরও একটি লাথি দেয় তার পাঁজরে, আর আরিয়ান চিৎকার করে ওঠে। শেহরাজ আরও তীব্র গলায় বলল, এই সান, মুখ বাঁধার পরেও ওর গলা থেকে আওয়াজ বের হয় কিভাবে? স্যান্ডি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শেহরাজ বাঁকা হেসে আরিয়ানকে বলে, তোর মতো একজন নোংরা পুরুষের কোনো যোগ্যতা নেই আমার সমুর দিকে চোখ তুলে তাকানোর। আরিয়ান মুখে কিছু বলতে চায়, কিন্তু তার আগেই শেহরাজ আরিয়ানকে তুলে দাঁড় করিয়ে মুখে শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মারে। চোয়ালে রক্ত ছিটকে গিয়ে দেওয়ালে লাগে। তারপর ফেলে দিয়ে পাঁজর বরাবর লাথি মারে। স্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। শেহরাজ গর্জন ছেড়ে বলে, সান, আমার স্টিক কই? স্যান্ডি গিয়ে হকস্টিক এনে শেহরাজের হাতে দেয়। হাতে হকস্টিক পেয়ে শেহরাজ যেন মারের আনন্দে মেতে ওঠে। একদম পশুর মতন আক্রোশ ঝাড়ে আরিয়ানের ওপর। ক্লান্ত হয় না সে। শেহরাজ দাঁতে দাঁত চেপে বলে, যা আমার, সেটা অন্য কেউ ছবে না, কেউ না। আর কোনোদিনও আমার কলিজার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে এমন অবস্থা করব তোর লাশটা দেখলেও মানুষ ভয়ে আঁতকে উঠবে। শেহরাজ আরিয়ানের মাথাটা নিচু করে ধরে। আরিয়ানের আঘাতগুলো থেকে একে একে রক্ত ঝরে মেঝেতে পড়েছিল। শেহরাজ আরিয়ানকে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দেয়। মেঝেতে গড়িয়ে পড়ে যন্ত্রণা ছটফটিয়ে ওঠে। তার প্রতিটি শরীরের জয়েন্টে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। শেহরাজ আরিয়ানকে আরও শক্তভাবে নিজের সাথে চেপে ধরে, যেন ভিকটিমের কষ্ট তাকে আনন্দ দিচ্ছে। সে দাঁতের দাঁত চেপে বলে, আমি যখন পশুত্বের খেলায় মেতে উঠি তখন সেই খেলা আমার নেশালো মনে হয়। আমি খুব আনন্দ পাই। তোর রক্ত, তোর ব্যথা, সব কিছুই আমাকে আনন্দ দিচ্ছে। বর্তমান হসপিটালের কেবিন রুম। আরিয়ান হঠাৎ চিৎকার করে ওঠে। বিছানায় উঠে বসার চেষ্টা করে সে। শরীর কাঁপে, আনকমফোর্টেবল। ইসিজি মেশিনের শব্দ তীব্র হয়। রোজা ঘুম থেকে লাফিয়ে ওঠে। ব্রো ব্রো, মম উঠো, ব্রো কেমন একটা করছে। মৌসেন দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। আরিয়ান বেটা, শান্ত হও, কিছু হয়নি, তুমি হাসপাতালে আছো। আরিয়ান কাঁপতে কাঁপতে বলে, ওহ, মেরেছে আমাকে মম। ও আমাকে মানুষ ভেবে মানেনি। এ নিজে একটা পশু, আর আমাকেও ঠিক পশুর মতোই মেরেছে। আমি আমি ছাড়বো না ওকে মম, সব কেড়ে নেব ওর জীবন থেকে। সে তীব্র হাইপার হয়ে যায়। রোজা গিয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার ছুটে আসে। নার্স এসে সেডেটিভ দেয়। ডাক্তার দ্রুত আরিয়ানের পালস চেক করেন। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে আসে আরিয়ানের দেহ। চোখ ভারী হয়ে যায়। এখনও ঠোঁট কাঁপে তার। মৌসেন তার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করে। সুন্দর একটা সকাল কেটে গেল ধীরে ধীরে। বাড়ির ভেতর এখন বেশ নীরবতা। সকালের ব্যস্ততা শেষে এখন যেন এক টুকরো আরাম ছুঁয়ে আছে চারপাশে। বাড়ির সকল ছেলেরা অফিসে। শাহবাজ খান, শেহজাদ খান, সারবাজ, আরবাজ, শেহরাজ সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। শাহরুখ গেছে একাডেমিতে, আর রিয়াজ স্কুলে। ফিরোজা চৌধুরী বাড়িতে। অনন্যা খাতুন সকালেই হসপিটালে চলে গেছেন। বাড়ি এখন অনেকটাই ফাঁকা। শুধু সুমু, ঈশিতা আর আফিয়া খাতুন রয়েছেন বাড়িতে। ঈশিতা দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছে। আফিয়া খাতুনও তাই। সুমু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে একা। ঠান্ডা হাওয়ায় তার চুল উড়ছে ধীরে ধীরে। দূরের আকাশে সূর্যটা একটু একটু করে ঢলে পড়ছে পশ্চিমে। তার চোখে এক ধরনের নিঃশব্দ চিন্তা, যেন মনটা কোথাও হারিয়ে গেছে। আরিয়ানের সেদিনের করা কাণ্ডগুলো বারবার মনে পড়ে যাচ্ছে সুমুর। একটা দীর্ঘশ্বাস ফেলে সুমু ধীরে ধীরে ভেতরে এলো। দরজাটা টেনে বন্ধ করে ওয়াশরুমে ঢুকে পড়ল। গরম পানির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটু সময় কাটালো। পানি আর চোখের ভেতরে জল, কে জানে কোনটা বেশি উষ্ণ। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে।
সারা শরীর ভিজে, এক টুকরো সাদা টাওয়াল পেঁচানো বুক থেকে হাঁটু পর্যন্ত। গাল দুটো গরম জলে লাল হয়ে আছে, চুলগুলো ভেজা, পিঠ বরাবর পানি গড়িয়ে পড়ছে। হাঁটতে হাঁটতে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। আয়নায় নিজের চোখে চোখ পড়তেই শেহরাজের মুখটা মনে পড়ল সুমুর। মনটাকে হালকা করার জন্য সুমু অডিও স্পিকারে ডার্লিং ক্যান আই ইউ বি ফেভারিট গানটা প্লে করলো সে। প্রথমে ধীরে ধীরে মাথা দুলালো, তারপর হঠাৎ যেন আবেগে ঝড় উঠল তার ভেতরে। মুড সুইং হলো আচমকায়। মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল, যেন গানটা তার ভেতরের মেঘ কেটে রোদ এনে দিল। সে বেডের উপর উঠে দাঁড়ালো, টাওয়ালটা সামলে নিল যেন ঠিক মতন গাঢ় হয়ে থাকে। তারপর কোমরে হাত দিয়ে গানের তালে তালে নাচতে শুরু করলো। এক একটা বিটে ছোট্ট ছোট্ট স্টেপ, একটু ঘুরে দাঁড়ালো, একটু জাম্প, আবার হাসি। রুমের দরজা ভেতর থেকে লক করা। এটা যেন তার নিজের একটা ছোট রাজ্য, যেখানে সে আবার বাচ্চা হয়ে যেতে পারে। কারো চোখের ভয় নেই, কারো বকা নেই। কেবিনের ঘড়িতে তখন বিকেল 3টে। শেহরাজ খান তার অফিস ডেস্কে বসে ফাইলের ভেতর মন গুজে রেখেছে। বাইরে রোদের উত্তাপ, আর ভেতরে এসির ঠান্ডা। আজ তার 200 কোটি টাকার কন্ট্রাক্ট সাইন হবে। স্যান্ডিকে অনেকক্ষণ আগে ফাইল রেডি করে আনতে বলেছে সে। হঠাৎ তার চোখ পড়ে গেল রুমের কোণে রাখা মনিটরের দিকে, যেটা অফিসের ইন্টারনাল হোম সিকিউরিটির ফিড। চোখটা হঠাৎ আটকে গেল তার বেডরুমের লাইভ ফুটেজে। স্ক্রিনে দেখা যাচ্ছে সাদা টোয়ালে জড়ানো সুমু বিছানার ওপর দাঁড়িয়ে নাচছে, কোমর দুলছে, মুখে পাগলামি হাসি। ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ে যাচ্ছে ঘাড় বেয়ে পিঠে। হঠাৎ গানের তালে সে হাত ঘুরিয়ে একপাশে ঘুরল, আর তখনই সে দৃশ্য যেন শেহরাজের বুকে হাতুড়ি মারল। তার হাত থেকে পেন পড়ে গেল মেঝেতে। হঠাৎ কেমন ঘামতে শুরু করলো। এসি রিমোট টিপে তাপমাত্রা বাড়িয়ে দিল, কিন্তু শরীর ঠান্ডা হলো না তার। গলার কাজটা অস্বস্তিকর মনে হলো। সে নিজের ব্লেজার খুলে ছুঁড়ে ফেললো চেয়ারে। ভেতরে থাকা সাদা শার্টের বোতাম একে একে খুলে ফেলল সব। গলায় নিঃশ্বাস ভারী হয়ে আসলো। সুমোর একান্ত শিশুসুলভ মুহূর্ত তাকে একদম অস্থির করে তুলেছে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কেবিনের মধ্যেই কিছুক্ষণ পায়চারি করলো, আবারও তাকালো সিসিটিভি ফুটেজের দিকে। বিড়বিড় করে বলল, এইটা কি করলে তুমি সুইটহার্ট? তুমি কি জানো না তুমি এমন করলে আমি নিজেকে আটকে রাখতে পারবো না? নাও আই ব্যাডলি নিড ইউ সুইটহার্ট। সে ফুটেজটি অফ করে দিল। এই মুহূর্তে সে বাড়িতে ফিরবে ভেবে হাঁটা ধরল। এই ফাইল, এই কাগজ, এই 200 কোটি টাকার কন্ট্রাক্ট সব এখন মূল্যহীন তার কাছে। তার এখন দরকার তার স্ত্রীকে। কেবিনের দরজা খোলার সঙ্গে সঙ্গে স্যান্ডি ছুটে এলো, হাতে এক গাদা কাগজ। স্যার, আপনি কোথায় যাচ্ছেন? শেহরাজ কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে দীর্ঘ পদে হেঁটে চলল লিফটের দিকে। স্যার, আমাদের নিউ প্রোডাক্টস লঞ্চের কন্ট্রাক্ট পেপারে আপনাকে আজই সাইন করতে হবে। না করলে 200 কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে। প্লিজ স্যার। কিন্তু ততক্ষণে শেহরাজ লিফটে ঢুকে দরজা বন্ধ করে ফেলেছে। স্যান্ডি হতবাক। এই সেই শেহরাজ খান, যে কাজের সময় কাউকে এক চুল পর্যন্ত ছাড় দেয় না, যার কাছে সময় মানেই টাকা। আর আজ সে ভাবুক হয়ে তাকিয়ে রইল। লিফটের ভেতরে শেহরাজ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মনিটরের সেই দৃশ্য চোখে ভাসছে। বিড়বিড় করে বলল, তুমি জানো না তোমার একটা ভেজা চুল আমার গোটা দুনিয়া ঘুরিয়ে দিতে সক্ষম? লিফট থেকে বেরিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল সে। ব্রেকে চাপ দিয়ে গিয়ার বদলে দিল। তীব্র স্পিডে গাড়িটা ছুটে চলল। প্রতিটা ইট, রাস্তাঘাট, সিগন্যাল সব যেন ধোঁয়ায় মিশে যাচ্ছিল। কিন্তু অন্য কোনো দিকে নজর নেই তার। তার মনে তখন একটাই দৃশ্য, একটা পাগলি মেয়ে তার বিছানার ওপর দাঁড়িয়ে গান গাইছে, নাচছে। শেহরাজ মুচকি হেসে বলল, তোমার খান সাহেব ছুটে আসছে তোমার কাছে সব কিছু ফেলে, শুধু আমার পাগড়িটাকে নিজের বুকে টেনে নিতে। এই ভালোবাসা, এটার কোনো কাজ, কন্ট্রাক্ট, টাকার ভাষায় মাপা যায় না। আমাকে এইভাবে ডিস্টার্ব করার মাসুল তোমার ভোগ করতে হবে সুইটহার্ট। 20 মিনিটের মধ্যে শেহরাজ বাড়ির সামনে এসে পৌঁছালো। গাড়ির দরজা খুলে সে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা দিল নিচের রুমের দিকে। প্রতিটি পা যেন ভারী, প্রতিটি নিঃশ্বাসে তীব্র এক অস্থিরতা তার। রুমের দরজায় এসে দাঁড়িয়ে থমকে গেল কিছুক্ষণ।
ভেতর থেকে দরজা বন্ধ। শেহরাজ গভীর দৃষ্টিতে একবার তাকালো রুমের দরজার দিকে, তারপর পকেট থেকে মাস্টার কি বের করলো। চাবি দিয়ে দরজা আনলক করে সামনে তাকিয়ে রইল। সুমু এখনও বাচ্চার মতন মজা করে নাচছে, আয়নার সামনে দাঁড়িয়ে হাতে কোলবালিশ নিয়ে এক একটি বিটে নাচের স্টেপ দিচ্ছে। তার চোখে মুখে আনন্দের আলো। হঠাৎ সুমুর চোখ গেল আয়নার দিকে। আয়নার প্রতিফলনে শেহরাজ। সুমুর চোখ মুহূর্তেই বড় হয়ে গেল। হাতের তালু মুঠো করে ফেলল, গলায় যেন কথা আটকে গেল। হাত থেকে কোলবালিশ ধপাস করে নিচে পড়ে গেল। সুমু ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। শেহরাজ খান দাঁড়িয়ে আছে দরজায় গা ঘেঁষে, চুল এলোমেলো, শার্টের বোতাম খোলা, চোখে ঘোর লাগা নেশা। সুমু অবাক। সে নিচের দিকে তাকায়, টাওয়ালটা গায়ে, চুল অগোছালো, গালে লালচে আভা। হায় আল্লাহ, মনে মনে বলে সুমু। তারপর পেছন ঘুরে দৌড় দিল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের ভেতর ঢুকলেও ওয়াশরুমের দরজা লাগাতে পারল না সুমু। একটা শক্ত হাত এসে সুমুর কবজি ধরে ফেলল। সুমু থমকে যায়। খান সাহেব ছাড়েন, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম। কিন্তু শেহরাজ কিছু শোনে না। চোখে তার শুধুই আগুন, কিন্তু সেই আগুনে কোনো রাগ নেই, আছে নেশা, গভীর জ্বালাময়ী, ভালোবাসার এক অদ্ভুত সুন্দর নেশা। সে সুমুকে টেনে ওয়াশরুম থেকে বাইরে এনে দেওয়ালের সাথে চেপে ধরে। সুমুর নিঃশ্বাস ঘন হয়ে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি আমাকে ছাড়েন। শেহরাজ চুপচাপ তাকিয়ে রইল সুমুর খিচে বন্ধ করে রাখা চোখের দিকে। তারপর তার ঠোঁট নেমে এলো সুমুর কানের পাশে। নিঃশ্বাসে ভেসে এলো একগুচ্ছ নেশালো কথা। আজ তো একটা সুস্থ সবল জামাই থাকতে কোলবালিশ কেন? সুমু চুপ করে রইল। শেহরাজ আবারও বলল, তুমি জানো কি করো তুমি আমার সাথে? তুমি আমায় বাঁচতেও দাও না, মরতেও না। সুমুর গলা শুকিয়ে যায়। শেহরাজ ধীরে ধীরে সুমুর কপালে ঠোঁট ছোঁয়। সুমুর নিঃশ্বাস কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, আপনি তো অফিসে ছিলেন, বাড়িতে কেন? শেহরাজ আরও মিশে দাঁড়ায় সুমুর সাথে। সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি ফাইল সাইন না করে বেরিয়ে এসেছি বেব। আসার সময় সান বলল 200 কোটির কন্ট্রাক্ট হাতছাড়া হবে, কিন্তু তখন আমার মন মস্তিষ্ক সব তোমার হটনেসের মধ্যে গেঁথে বসে আছে। আমার মাথায় তখন শুধু তুমি আর কিছু না। ইস, আমার বউটা এত হট কেন? তখন মন মস্তিষ্ক গেঁথে গিয়েছিল বলে এখন শরীরটাকেও তোমার মধ্যে গেঁথে দেওয়ার জন্য চলে এসেছি। তার ঠোঁট সুমুর কানের আরও কাছে গিয়ে থামল। এই টাওয়েলটা যদি আরেক ইঞ্চি নিচে নামতো, আমি হয়তো কেবিন থেকে গাড়ি না হেলিকপ্টারে উড়ে চলে আসতাম, এক মুহূর্ত দেরি না করে। সুমু কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল, খান সাহেব, বাজে কথা না বলে ছাড়ুন, আমার খেয়াল ছিল না রুমের মধ্যে ক্যামেরা আছে। ভাগ্যিস মনে ছিল না। তোমার এই পাগলামো আমার শরীরের তাপ বাড়িয়ে দিয়েছে সুইটার। তুমি জানো না তোমার এক একটা নাচের স্টেপে আমি কতবার মরেছি। বড্ড বেশি ডিস্টার্ব করে দিয়েছো আজ। দয়া করে ছেড়ে দিন, একটু আগেই শাওয়ার নিয়ে এসেছি, আর আপনি এই অসময়ে কাজ ফেলে কন্ট্রাক্ট ফেলে কেন এসেছেন বাড়িতে? কতগুলো টাকা লস হবে আপনার। সান বলল 200 কোটির কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাবে যদি আমি সাইন না করি, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যদি আমি এখন বাসায় না যাই তাহলে তার থেকেও বড় কিছু হাতছাড়া হয়ে যাবে। তুমি যদি স্লিপ করো আর এই টাওয়েলটা হঠাৎ খুলে যায় আর আমি যদি সেটা চোখের সামনে থেকে না দেখতে পাই, ওই চিন্তা আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছিল সুইটহার্ট। সুমু চোখ খুলে তাকালো, রাগে স্বরে বলল, অসভ্য, নির্লজ্জ, বেশরম, ঠোঁটকাটা লাগামহীন পুরুষ। শেহরাজ ঠোঁট কামড়ে হাসল। 200 কোটির লস দিয়ে বাড়িতে এসেছি, সেই দুঃখে এখন আমার কচু গাছের সাথে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। আর এখন যদি বাড়িতেও লস দেই তাহলে তো আমি একদম শেষ। কেমন বউ তুমি? তোমার স্বামীর এত বড় লস হয়ে যাচ্ছে আর তুমি আটকাতে পারছো না। চলো এখন তোমার স্বামীর এই লসটা আটকাও। কিছুতেই জানো এই কন্ট্রাক্টকে লস না খাই আমি। সুমু আহাম্মকের মতন তাকিয়ে রইল। শেহরাজ সুমুর ভেজা এক গোছা চুল হাতে তুলে নিল। চুলের সাথে নাক ছুঁয়ে বুক ভরে চুলের ঘ্রাণ টেনে নিয়ে বলল, তোমার নাচ, তোমার পেছন গড়িয়ে পড়া বিন্দু বিন্দু পানি, টাওয়েলের নিচে লুকানো তোমার উষ্ণ শরীর, সব মিলিয়ে তুমি একটা
জ্বলন্ত অগ্নিয়গিরি। আর সে ফিসফিসিয়ে ওঠে। আমি সেই আগুনের ঝলসে আজ সব কিছু ফেলে ছুটে এসেছি। কন্ট্রাক্ট, টাকা, লাভ সাইন সব একদিকে, আর তুমি একদিকে। একটু থামলো শেহরাজ, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে আবারও বলল, তুমি জানো সুইটহার্ট, তোমার হট ড্যান্স দেখে আমি ঘেমে যাচ্ছিলাম। এসির টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, ব্লেজার খুলেছি, তারপর শার্টের বোতাম একে খুলে ফেলেছি। তবু আমি নিজেকে ঠান্ডা করতে পারিনি। দেন কেবিনের মধ্যে পায়চারি করতে করতে মনে হলো আমার আগুনের উৎস তো তুমি, তাই তোমাকে ছাড়া এই আগুন নেভানো সম্ভব না। শেহরাজ একটু থেমে আবারও বলল, ড্যান্স উইথ মি সুইটহার্ট। সুমু চোখ কুচকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, নাও ইন দিস টাওয়েল। শেহরাজ ঠোঁট কামড়ে মুচকে এসে বলল, Yes, now just like this, you, me, this room, and a rhythm that only our hearts can hear. তারপর আরও এক ধাপ এগিয়ে এসে তার কণ্ঠে চিরচেনা খুনসুটি আর কামনা মেশানো সুরে বলল, Trust me, no one has ever danced with fire, but tonight I will, because you, my volcano, are erupting and I am ready to burn. সুমু গাল লাল করে সরে যেতে চাইল, কিন্তু শেহরাজ সুমুর কোমরের চারপাশে হাত রেখে বলল, Let me hold you, let me lead, and I promise by the end of this dance, even your anger will be out of breath. শেহরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সুমুর দিকে, তারপর হঠাৎ ছোটে একরাশ পাগলামি ঝুরিয়ে বলল, তুমি জানো এই টাওয়েল পরে যেভাবে তুমি ড্যান্স করছিলে, মাই গড, ইট ওয়াজ ইললিগাল। ইট ওয়াজেন্ট এ ড্যান্স, ইট ওয়াজ এ ড্যাম অ্যাটমিক বোম। সুমু থমকে গেল, চোখ কুচকে বলল, আপনি আসলে পুরোপুরি পাগল। শেহরাজ হেসে বলল, পাগল তো হবই, এত হট তুমি। আমি কেবিনে বসে শার্ট খুলে এসির নিচে দাঁড়িয়েও ঠান্ডা হতে পারিনি, মনে হচ্ছিল তুমি আমাকে পুড়িয়ে মারছো। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো সুমুর কানের কাছে, ফিসফিস করে বলল, দ্যাট টাওয়েল, দ্যাট ওয়েট হেয়ার, অ্যান্ড দ্যাট সিনফুল লিটল ড্যান্স, ইউ শুড কাম উইথ এ ওয়ার্নিং লেভেল সুইটহার্ট, ইউ আর ডেঞ্জারাস। সুমু মুখ ঘুরিয়ে ফেলল লজ্জায়। শেহরাজ হালকা গলায় বলল, So now, before I die of desire, would you please dance with me? Just one private, forbidden dance, only for me. সুমু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শেহরাজ আলতো হাসল। সুমুকে ছেড়ে দিয়ে অডিও স্পিকারে গান প্লে করলো। গান শেষ হতেই শেহরাজ সুমুর দিকে একবার তাকালো। সেই চিরচেনা গভীর দৃষ্টিতে চোখে মায়া, ঠোঁটে এক চুপচাপ দৃঢ়তা নিয়ে। অডিও স্পিকারে অ্যালিবাই গানটা বেজে উঠল। হঠাৎ সুমু নিজেকে শেহরাজের বাহুর মাঝে আবিষ্কার করলো। খান সাহেব। শেহরাজ কোনো উত্তর দিল না, শুধু চোখের ইশারায় চুপ করিয়ে দিল সুমুকে। ধীরে ধীরে সে এগিয়ে চলল রুমের ভেতরে থাকা জানালাবন্দির দিকে। সেখানে ছিল একটা ইনডোর পুল, যার ওপর ভেসে আছে শত শত আর্টিফিশিয়াল পদ্মফুল। পুলের পাশে এসে শেহরাজ সুমুকে ধীরে ধীরে নিচে নামিয়ে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে রিমোট কন্ট্রোল দিয়ে রুমের সব আলো নিভিয়ে দিল। শেহরাজ সেন্টার টেবিলের ওপর থেকে আরেকটা রিমোট তুলে নিয়ে চাপ দিল। মুহূর্তেই পুলের পানির নিচে থাকা এলইডি লাইটগুলো জ্বলে উঠল। পদ্মফুলগুলো এক এক করে যেন পাপড়ি মেলে ধরতে লাগলো আলোর। লাল, গোলাপি, নীল, পার্পেল আরও বিভিন্ন রঙের আলো জ্বলে উঠল। সবকিছু যেন থমকে গেছে। সুমু হতবাক হয়ে তাকিয়ে আছে চারপাশে। এই ছোট ছোট ফুলের মাঝে আলো যেন ফেয়ারি টেলের মতো জ্বলছে, আর তাদের প্রতিফলন পানির ওপর নাচছে। শেহরাজ এক পা দু পা করে সুমুকে নিয়ে পানির ভেতরে নামলো। পানি কোমর পর্যন্ত উষ্ণ আর আরামদায়ক। দুজনে ধীরে ধীরে সেই রঙিন আলোয় মেশা জলে একে অপরের মুখোমুখি দাঁড়ালো। শেহরাজ সুমুর কপালের ওপর পড়ে থাকা ভেজা চুল সরিয়ে দিয়ে বলল, আমি ভালোবাসা শুধু বলে নয়, অনুভব করিয়ে বোঝাই। পুলের পানি তখন আলোর প্রতিফলনে এক এক মুহূর্তেই রূপ নিচ্ছিল স্বর্গীয়। শেহরাজ সুমুর কোমর জড়িয়ে রেখেছে। ভেজা শরীরে তার ছোঁয়া যেন
আগুন ও জলের মিশ্রণে সুমুর দেহে পড়ছে। সুমু ঠোঁট কাঁপিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শেহরাজ তার আগেই সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এখন শুধু অনুভব করার সময়, কথা বলার নয়। তার ঠোঁট নামলো গাল বেয়ে গলায়। প্রতিটা ছোঁয়া যেন ধৈর্যের পরীক্ষার মতো দীর্ঘ, ধীর আর গভীর হয়ে উঠল। সুমুর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে হাত শেহরাজের বুকে ঠেকিয়ে রেখেছিল। সেটা বাধা ছিল না, ছিল আত্মসমর্পণ। ভেজা চুল তার পিঠে আটকে আছে। শেহরাজের হাত সে ভিজে চুল বেয়ে কোমরের নিচে নামল। সে ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার প্রতিটা গভীর নিঃশ্বাস আমার হৃদয়ের ঝড় তুলে দিচ্ছে। সুমু চোখ বন্ধ করল। তাকে আর কিছু বলতে হবে না। শেহরাজ তার ওষ্ঠ সুমুর ওষ্ঠে চেপে ধরল। একটু বেশি গভীরতায়, একটু বেশি দাবি নিয়ে রাজত্ব চালাতে শুরু করলো। এই ছোঁয়া শুধু ঠোঁটের ছোঁয়ায় সীমাবদ্ধ নয়, বরং আত্মা ছুঁয়ে যাওয়াতে মরিয়া হয়ে উঠল। পুলের পানি তাদের চারপাশে ঢেউ তুলে উঠেছিল, আর তারা ক্রমে ক্রমে একে অপরের শরীর জড়িয়ে ধরছিল। পুলের চারপাশ নিস্তব্ধ। পুলের পানি গড়িয়ে পড়ছে সুমুর চুল বেয়ে, বক্ষ ছুঁয়ে কোমরের কাছ অব্দি। শেহরাজ হাত বাড়িয়ে তার ভেজা চুলগুলো আলতো করে পেছনে সরিয়ে দিল। সুমু শেহরাজের দিকে তাকিয়ে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। শুধু শরীরটা এগিয়ে গেল শেহরাজের বুকের দিকে, আর নিজে যেন হারিয়ে গেল শেহরাজের দু হাতের বন্ধনে। শেহরাজ তার দুই হাতে সুমুর মুখ ধরে কপাল, চোখ, ঠোঁট সবটুকু তার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিল। তারপর ধীরে ধীরে নামলো বিউটি বনে। দুজনে পরস্পরের ভিজে শরীরের মাঝে হারিয়ে যেতে লাগলো। পানির নিচে তাদের পা একে অপরকে খুঁজে নিচ্ছিল। সুমুর উরুতে শেহরাজের আঙুলের ছোঁয়া, সুমুর কোমরে নেমে আসা দৃষ্টি আর মৃদু স্পর্শে শরীর কেঁপে উঠল সুমুর। সুমু আবারও চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে উঠল, খান সাহেব। শেহরাজ থেমে গেল না, বরং ফিসফিস করে সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আজ আবার পুরো শেহরাজ খানকে অবাধ্য, অসভ্য আর ব্যাডলিভাবে উৎসর্গ করছি তোমার কাছে। সুমু আর কিছু বলল না। তারপরের মুহূর্তেই তারা দুজন যেন সময়ের বাইরে চলে গেল। নীরব পানিতে ধীরে ধীরে ভালোবাসা রূপ নিচ্ছিল মিলনের পূর্ণতায়। সুমুর পিঠে হাত বুলিয়ে ধীরে ধীরে সুমুকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল শেহরাজ। পুলের পানির মধ্যে তারা হারিয়ে গেল এক আবরণহীন সত্যিকারের ভালোবাসায়। পুলের পানি দুলছিল, পদ্মফুল গড়িয়ে যাচ্ছিল এক কোণে। রুম থেকে ভেসে আসছিল অ্যালিবাই গানের সুর। প্রেমের গভীরে দুটো শরীর যেন নিঃশব্দে পাগলামি করে যাচ্ছিল একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পেতে। প্রাইভেট হাসপাতালের ভিআইপি কেবিনে শুয়ে আছে আরিয়ান, মৌসেন, রোজা, অনন্যা খাতুন বসে। কেউ চোখ মুছে, কেউ চুপচাপ। একজন নার্স এসে ধীরে বলল, একজন ভিজিটর এসেছেন, নাম রায়হান চৌধুরী, মানে মাফিয়া রায়ান চৌধুরী। রোজা বলল, এখন তিনি বললেন পেশেন্টের সঙ্গে তার কথা বলতেই হবে, খুব দরকার। হঠাৎ বিছানায় থাকা আরিয়ান চোখ মেলে তাকায়। কথা বলতে কষ্ট হয় তার। তারপরে ফিসফিস করে বলল, ওকে আসতে দাও। মৌসেন বলল, কিন্তু বেটা, তোমার তো কথা বলার বারণ। আরিয়ান ব্যথায় ফিসফিস করে বলল, সবাই বাইরে যাও। তুমি ঠিক বলেছ তো। আরিয়ান চোখ বন্ধ করে বলল, প্লিজ লিভ। সবাই বেরিয়ে যায়। দরজা বন্ধ হয়। দরজা খুলে ভেতরে ঢুকে রায়হান চৌধুরী। প্যান্টের পকেটে হাত, গলায় হালকা চেন, চোখে বিদ্রুপ। একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে, পা তুলে দেয় বিছানার পাশে রাখা টুলে। রায়হান ঠান্ডা গলায় বলল, এই তো আমার পুরনো বন্ধু, চোখ খুলেছিস দেখি। বাঁচলি, নট ব্যাড। তুই বেঁচে আছিস দেখে ভালো লাগলো। আরিয়ান চোখ বন্ধ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে চোখ মেলে তাকালো। আরিয়ান কষ্টে ফিসফিস করে বলল, তুই আসবি জানতাম। রায়হান হেসে বলল, আমার নাম রায়ান চৌধুরী, ড্রামা মিস করি না। জানতাম তুই আমাকে ডাকবি, কারণ তুই তো জানিস তোর সবচেয়ে খারাপ সময়েও আমি হাসি। দেখ, আজও আমি হাসছি। আরিয়ানের শ্বাস নিতে কষ্ট হয়।
কথা ভেঙে ভেঙে বলল, এসকে আমাকে খুব বাজেভাবে মেরেছে। সেটা নিয়ে কি করতে চাস? আবার সুস্থ হয়ে গিয়ে সিনেমার মতো ডায়লগ দিবি, আইল গেট হার ব্যাক? রায়হান কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। সে আবারও বলে,